তোমার নাম বলো। আকাশ দাস। গলার এরকম আওয়াজ কবে থেকে? 12 বছর। 1 থেকে 10 গোনো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সপ্তাহে 7 দিনের নাম। সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আচ্ছা, গলার এরকম আওয়াজের জন্য সবাই কি হাসাহাসি করে? হ্যাঁ, কি বলে সবাই? বলে যে তো গলাটা ভালো হয় না। আচ্ছা, এখন তোমার নাম বলো। আকাশ দাস। 1 থেকে 10 জোরে জোরে বলতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সপ্তাহে 7 দিনের নাম। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আচ্ছা, গলার আওয়াজ আগের থেকে পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এখন বাড়ির লোক বন্ধুরা কি বলছে? বলছে ঠিক হয়ে গেছে। আগে কি বলতো, মেয়েদের মতো গলা বলতো? হ্যাঁ। এখন আর মেয়েদের মতো গলা বলছে না তো? না, এখন কি বলছে? এখন ওই ছেলের মতো। নমস্কার দর্শক বন্ধুরা, তারা নিউজে ডক্টর অনলাইন নিয়ে ফিরে এলাম। আমি সাম্যজিৎ। আর আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে অনেকেই হয়তো জানি না, বা সেই সচেতনতাটাও আমাদের নেই, বিভিন্নভাবেই নেই। এবং সেই রকমই একটি বিষয় হচ্ছে বাক ও শ্রবণ সমস্যা, অর্থাৎ অডিওলজি এবং স্পিচ, এই দুটো নিয়েই অনেক সমস্যা হয়। আর এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন এসএসকেএম হাসপাতালের বাক ও শ্রবণ বিশেষজ্ঞ মোহাম্মদ সাইদুল আরেফিন। আমরা তার সঙ্গে কথা বলে নেব। আপনাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এবং এই যে বাক ও শ্রবণ ব্যাপারটা, এটা নিয়ে একটা অনেকেই জানে না, অনেক কিছু অন্ধকারে থাকে, এবং এর জন্য যে চিকিৎসা ব্যবস্থা অনেক শেষে গিয়ে আমরা জানতে পারি, অনেক পরে গিয়ে জানতে পারি, বিভিন্ন কারণে বিভিন্ন লোকের, ছোট বয়স থেকে বড় বয়স সবারই কোনো না কোনো সময় এইরকম সমস্যা তৈরি হতে পারে। কিন্তু যেহেতু অনেকে জানে না বা বোঝে না বলে বুঝতে পারে না, সেই জন্যই আপনাদের যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা মানে এখন অন্তত আস্তে আস্তে বোঝা যাচ্ছে। সেই বিষয় নিয়েই যে আলোচনা, এবং আপনার সঙ্গে দর্শকদের মোটামুটি আলাপ করিয়ে দিয়েছি। তো এবারে প্রথম যে প্রশ্নটা যে আসে আমাদের এতে, যে এই যে বাক ও শ্রবণ, মানে এটা একটা কমিউনিকেশনের সঙ্গে জড়িত, কমিউনিকেশন ডিসঅর্ডার। এই জিনিসটা একটুখানি যদি বলেন আমাদের প্রথমে, সাধারণভাবে কমিউনিকেশন ডিসঅর্ডার কী এবং কখন বা কিভাবে হয়? হ্যাঁ, কমিউনিকেশন ডিসঅর্ডার মানে আমি যে কমিউনিকেট করছি, হ্যাঁ। ধরুন আপনার সঙ্গে আমি এবং আপনি আজকে আমরা এই আলোচনায় আছি। হুম। আমি কিছু বলছি এবং আপনি শুনছেন, এবং শোনার পর আমি যেটা বলছি তার মানেগুলো আপনার ব্রেনে গিয়ে বুঝতে পারছেন, এবং বোঝার পর আপনি কি করছেন, আপনি আমাকে আবার একটা ফিডব্যাক দিচ্ছেন। এইটাকে বলা হয় কমিউনিকেশন। তো কমিউনিকেশন ডিসঅর্ডার তার মানে কোথায় আসবে বা কখন আসবে? এই যে কমিউনিকেশন প্রসেস, যেখানে সেন্ড এ মেসেজ টু দ্য রিসিভার, এবং রিসিভার রিসিভ ইট, দেন প্রসেস ইট, অ্যান্ড দেন গিভ আ ফিডব্যাক টু দ্য সেন্ডার। তখন আমি অ্যাজ এ সেন্ডার আপনাকে একটা মেসেজ দিলাম, এবার দেখা গেল আপনি মেসেজটা ঠিক করে শুনতে পেলেন না, তার মানে হিয়ারিং ডিসঅর্ডার। এটাকে বলা হয় হিয়ারিং ডিসঅর্ডার বা কানে শোনার সমস্যা বা শ্রবণ সমস্যা। এটা একটা কমিউনিকেশন ডিসঅর্ডারের পার্ট। এরপরে আপনি শুনলেন, হয়তো আপনার কানে শোনার কোনো সমস্যা নেই, আপনি শুনতে পেলেন, কিন্তু এই শোনার পরে যে মেসেজটা আপনার ব্রেনে গিয়ে প্রসেস হচ্ছে, সেখানে কোনো একটা সমস্যা আছে। অতএব আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু আমার কথাগুলো আপনি বুঝতে পাচ্ছেন না। এটাকে বলা হয় যে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, বা আমরা সেন্ট্রাল অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার বা CAPD ভাবে জানি। এইটা আরেকটা কমিউনিকেশন ডিসঅর্ডারের পার্ট। এরপরে ধরুন আপনি শুনতেও পাচ্ছেন, সুন্দর বুঝতেও পেরেছেন, এবং বোঝার পরে আপনি আমাকে একটা ফিডব্যাক দিলেন। এই যে ফিডব্যাক দিলেন, এটা হচ্ছে স্পিচ। এবার দেখা গেল যে আপনি শুনতে পেলেন, বুঝতে পারলেন, কিন্তু যখন ফিডব্যাক দিলেন সেই স্পিচে কোথাও সমস্যা হচ্ছে। তো সেটাকে আমরা তখন বলবো যে স্পিচ ডিসঅর্ডার। তো এই হিয়ারিং ডিসঅর্ডার, অডিটরি ডিসঅর্ডার, সেন্ট্রাল অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, স্পিচ ডিসঅর্ডার, এটা কিন্তু কমিউনিকেশন ডিসঅর্ডারের মেন 3টে পিলার। এছাড়াও আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে আরও কিছু ডিসঅর্ডার ইনক্লুড হয়েছে, যেমন ইয়ার রিলেটেড ব্যালেন্স ডিসঅর্ডার,
যে কখনো ব্যালেন্সের সমস্যা হচ্ছে কোনো পেশেন্টের, এবং সেটা যদি ইয়ার রিলেটেড হয় তাহলে সেটা কিন্তু আমাদের ডোমেনে আসবে, মানে কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে আসবে। আচ্ছা। এছাড়াও আছে ডিসফেজিয়া, যাদের সলোয়িং এর সমস্যা হয়। দেখবেন প্রচুর পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে, রাইলস টিউব, নাকে টিউব পরানো থাকে, অনেক সময় ট্র্যাকিওস্টমি করানো থাকে। তো যাদের বেসিক্যালি যাদের দেখা যায় যে স্ট্রোক হয়েছে বা কোনো ক্যান্সার পেশেন্ট, তো এই যে ট্র্যাকিওস্টমি করা আছে, রাইলস টিউব পরানো আছে, এই যে সলোয়িং বা ডিসফেজিয়া রিলেটেড সমস্যা, সেটাও কিন্তু কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে আসে। আচ্ছা। এই যে স্পিচ ডিসঅর্ডার বললাম, তো স্পিচ ডিসঅর্ডারকে আমরা যদি একটু ভাঙি তাহলে আরেকটু পরিষ্কার হবে। স্পিচকে বেসিক্যালি আমরা 3টে ভাগে ভাঙি। একটা হচ্ছে ফ্লুয়েন্সি, প্রচুর মানুষ দেখবেন যে কথা বলতে গিয়ে তোতলামি, আটকে আটকে যাচ্ছে, স্টাটারিং এর সমস্যা, বা আমরা নর্মালি সেটাকে স্ট্যামারিং সমস্যা বলি। এইটা একটা স্পিচ ডিসঅর্ডার, এটা হচ্ছে ফ্লুয়েন্সি ডিসঅর্ডারের একটা পার্ট। ফ্লুয়েন্সি ডিসঅর্ডার আর একটা পার্ট হচ্ছে ক্লাটারিং। অনেকে দেখবেন রেট অফ স্পিচ ভেরি ফাস্ট, প্রচণ্ড তাড়াতাড়ি কথা বলে, এবং যদি এটা ছোট বয়সে হয় তাদের ক্ষেত্রে স্কুলে রিটেন ল্যাঙ্গুয়েজ, মানে যখন খাতায় লেখে তখন একটা সমস্যা থাকে, তারা প্রচুর কিছু বানান মিস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় সেটা হয়তো ফোনোলজিক্যাল প্রসেসিং, মানে ব্রেনের যে প্রসেসিং হচ্ছে সেখানে ফোনোলজি প্রসেসিং, সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ক্লাটারিং, তাহলে স্ট্রাটারিং হলো, ক্লাটারিং হলো। এছাড়াও আরও ছোট, মানে ধরে নিন 3.5 বছর 4 বছর, নর্মাল নন ফ্লুয়েন্সি বলে একটা ফ্লুয়েন্সি ডিসঅর্ডার আছে, সেটাও একটা সমস্যা। অনেক সময় বাচ্চাদের এরকম ঠিকঠাক কথা বলছিল, হঠাৎ করে একটা তোতলামির মতো শুরু হলো, তো সেটাকে কোনো বাক ও শ্রবণ বিশেষজ্ঞ বা স্পিচ প্যাথোলজিস্টই সেটা ডায়াগনোসিস করবেন যে অ্যাকচুয়ালি কোথায় সমস্যা আছে। এটা গেল ফ্লুয়েন্সি ডিসঅর্ডারের পার্ট। এছাড়া হচ্ছে ভয়েস ডিসঅর্ডার, যারা আমরা প্রফেশনাল ভয়েস ইউজার, বা আমরা যারা প্রত্যেকেই তো কথা বলি, কথাটা আছে একটা বড় মিডিয়াম, এবং সব যত অ্যানিমেলস আছে তাদের থেকে মানুষ যে আলাদা, তার একটা মেইন জিনিস হচ্ছে কথা বলা। তো এইখানে আলাদা। তো এই যে ভয়েস, এই ভয়েসের যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে ভয়েস ডিসঅর্ডার। এছাড়া আর্টিকুলেশন ডিসঅর্ডার, মানে ধরুন কোনো বাচ্চা কথা বলছে কিন্তু সে উচ্চারণের একটা সমস্যা আছে, পরিষ্কার করে কথা বলতে পারছে না, এটাকে বলা হয় আর্টিকুলেশন ডিসঅর্ডার বা মিসআর্টিকুলেশন। এই পুরো জিনিসগুলো বেসিক্যালি যেখানে আসছে সেটা হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে। অর্থাৎ আমরা খুব সুন্দর উনি বললেন যে প্রথম থেকেই একটা অলরাউন্ড ভিউ কীভাবে পাওয়া গেলে কমিউনিকেশন ডিসঅর্ডারটা কী, এবং কোথায় কোথায় সেগুলো এফেক্ট করে, কাদের এফেক্ট করে, কিভাবে এফেক্ট করে, এবং তার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো কি, সেগুলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন। এবং আরও আমাদের এই বিষয় নিয়ে কথা বলবো। ডক্টর, এই যে কমিউনিকেশন ডিসঅর্ডার, আজকের দিনে আমরা যে জায়গাটায় আছি, আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, এটা আগে বুঝতে পারছে না। আপনি নিজে যখন পেশেন্ট দেখছেন, আপনি নিজে এটা খুব প্র্যাকটিক্যালি বোঝেন। এই যে অ্যাওয়ারনেস, এটার জন্য সচেতনতার ব্যাপারটা রয়েছে, তো সেইটা মানে কোথায় রয়েছে বা কী জায়গায় রয়েছে, আমাদের দেশে কী জায়গায় রয়েছে বিদেশের তুলনায়? আমরা অনেক সময় তুলনা করি যে বিদেশের সঙ্গে কী ব্যাপারটা। এবং আরও একটা ব্যাপার আপনি যেটা বলছিলেন যে এই যে হিয়ারিং ডিসঅর্ডার নিয়ে একটা মানে আমরা এখন বিভিন্ন দিনকে স্মরণ করি, তো একটা যে কোনো দিন বলি যে এই অমুক দিন এইরকম এইটার জন্য ডেডিকেটেড, একটা মান তো আছে যে ডেডিকেটেড, যে একটা মাস। এই ব্যাপারটা নিয়ে যদি একটুখানি আলোকপাত করেন, এবং একই সঙ্গে এই যে কমিউনিকেশন ডিসঅর্ডার অ্যাওয়ারনেসটা কোন জায়গায় রয়েছে সেটা একটুখানি যদি আমাদের বলেন। কমিউনিকেশন ডিসঅর্ডারের যে অ্যাওয়ারনেস, সেটা আমাদের দেশে এখনও খুব খারাপ একটা জায়গায় আছে। অথচ আমরা যদি একটার পর একটা যুগ দেখি তাহলে আমরা দেখব যে আজকের দিনে কিন্তু আমরা যে যুগে আছি সেটা কমিউনিকেশন যুগ, দ্য এরা অফ কমিউনিকেশন। কেন কমিউনিকেশন এরা? কারণ আমরা একটা সিঙ্গেল মিনিট বা একটা সিঙ্গেল সেকেন্ড উইদাউট ফোন আমরা কিন্তু থাকতে পারবো না। সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কোনো সমস্যা আছে সঙ্গে সঙ্গে ফোন করছি, তো দিস ইজ কল্ড কমিউনিকেশন। তো উইদাউট কমিউনিকেশন আওয়ার লাইফ ইজ মিনিংলেস। তো সেই রকম একটা ইম্পর্টেন্ট জায়গা বা কমিউনিকেশনে এত একটা ইম্পর্টেন্স আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কমিউনিকেশন ডিসঅর্ডারের সম্বন্ধে যে অ্যাওয়ারনেস সেটা কিন্তু খুব খারাপ। এবং এই খারাপ বলেই বাইরের দেশে, মানে আমরা যাদেরকে ডেভেলপড কান্ট্রি বলি, উন্নত দেশ, সেই উন্নত দেশে যেমন আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দেশে মে মাসকে বেটার মান্থ ফর স্পিচ অ্যান্ড হিয়ারিং টু ক্রিয়েট অ্যাওয়ারনেস রিগার্ডিং কমিউনিকেশন ডিসঅর্ডার, মানে এই মে মাসটাকে কমিউনিকেশন ডিসঅর্ডারের একটা অ্যাওয়ারনেসের মাস হিসাবে পালন করা হয়। আচ্ছা, প্রত্যেক বছর? প্রত্যেক বছর। এবং 3rd মার্চ ওয়ার্ল্ড হিয়ারিং ডে, যেটা হিয়ারিং লস
বা হিয়ারিং লস নিয়ে যে সচেতনতা বা অ্যাওয়ারনেস, সেইটার জন্য WHO ইউনাইটেড নেশনস 3 মার্চকে ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসাবে থ্রু আউট ওয়ার্ল্ড এটা পালন করে। ওয়ার্ল্ড হিয়ারিং ডে যদিও আমাদের দেশে মোটামুটি পালন করা হয়, কিন্তু অ্যাওয়ারনেস মান্থ হিসাবে মে মাসকে যে কমিউনিকেশন ডিসঅর্ডারের অ্যাওয়ারনেস মান্থ বা স্পিচ অ্যান্ড হিয়ারিং বেটার মান্থ ফর স্পিচ অ্যান্ড হিয়ারিং, সেটা কিন্তু আমাদের দেশে সেইভাবে পালন করা হয় না। মানে কতটা গুরুত্বপূর্ণ যে একটা গোটা মাসকে ধরা হচ্ছে, হ্যাঁ, সেই গুরুত্বটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে, আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটাও কমিউনিকেশন ডিসঅর্ডার একটা ছোট্ট পার্ট, সেটা হচ্ছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমরা যদি দেখি যে 1984 ওই সময়ের জার্নাল বা আর্টিকেল, সেগুলো যদি আমরা ঘাঁটি তাহলে দেখব যে প্রত্যেক 10,000 জন বাচ্চার মধ্যে একজনের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হতো। আচ্ছা, বাট রিসেন্ট স্টাডি 2022 সালে, আমরা যদিও 2024-এ আছি, 2022 সালে দেখা যাচ্ছে যে প্রত্যেক 54 জন বাচ্চার মধ্যে একজনের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হচ্ছে। তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে আসছে। আমি তো শুধু একটা এক্সাম্পল দিলাম যে শুধু কোথায় 10,000 বাচ্চাতে একজনের হতো, সেখানে আজকে 54 জন বাচ্চার মধ্যে একজনের হচ্ছে। তো কি লেভেলে এটা বাড়ছে কমিউনিকেশন ডিসঅর্ডার। আমি অ্যাজ এ হোল যদি দেখি তাহলে দেখব যে প্রত্যেক 5 জন মানুষের মধ্যে একজনের কোনো না কোনো রকম কমিউনিকেশন ডিসঅর্ডার আছে বা তার লাইফ টাইমে থাকবে। তো প্রত্যেক 5 জনে একজনের মিনস অলমোস্ট 20%, একটা হিউজ নাম্বার। এবং আমরা এটাও জানি যে মেডিকেল সায়েন্সের প্রচুর উন্নত হয়েছে। মেডিকেল সায়েন্স উন্নত হওয়ার জন্য দুটো জিনিস আমাদের ভালো হয়েছে। এক হচ্ছে যে আমাদের লাইফ স্প্যান সেটা অনেকটা বেড়েছে, অন্যদিকে চাইল্ড মর্টালিটি রেট সেটা অনেক কমেছে। কিন্তু চাইল্ড মর্টালিটি রেট কমলেও যেটা হয়েছে সেটা হাই রিস্ক বেবি বা SNCU, NICU এই বেবির সংখ্যা অনেক বেড়ে গেছে। এই বেবিদের মধ্যে দেখা যায় যে যারা আমাদের বিভিন্ন আর্টিকেলে দেখা যাচ্ছে বা জার্নালে দেখা যায় যে অ্যারাউন্ড 21 থেকে অ্যারাউন্ড 38% এই বাচ্চাদের হিয়ারিং লসের একটা টেন্ডেন্সি থাকে। আচ্ছা, তো এই নাম্বারটা হিউজ। এবং সেই সঙ্গে অন্যান্য যে কমিউনিকেশন ডিসঅর্ডার সেগুলো থাকতে পারে। তো ওভারঅল যদি কমিউনিকেশন সমস্যা কারো থাকে এবং যদি বাচ্চার সময় থেকে থাকে, তো এটা তো কোয়ালিটি অফ লাইফের একটা প্রশ্ন। তো সেখানে দেখা যায় যে আমরা যদি যত আর্লি আইডেন্টিফাই করতে পারবো কমিউনিকেশন ডিসঅর্ডারকে এবং যত আর্লি ইন্টারভেনশন বা ম্যানেজমেন্টের জায়গায় আমরা পৌঁছাতে পারবো, তত আমরা কোয়ালিটি অফ লাইফ বা বেটার লাইফের জায়গা দিতে পারবো। এই কারণেই একটা মাসকে ধরা হয়েছে যে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট কমিউনিকেশন ডিসঅর্ডার। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আপনি শ্রবণ বিশেষজ্ঞ এবং বাক বিশেষজ্ঞ দুটোই। আমরা শ্রবণটা নিয়ে যদি প্রথম দিকে একটু আলোচনা করে নিই, তো এই যে শ্রবণ বিশেষজ্ঞ প্রথম দিকে আপনি যেটা বলছিলেন কমিউনিকেশনের একটা ব্যাপার হচ্ছে প্রথমে যদি শোনার ব্যাপারটা থাকে, সেন্ডার একজন সেন্ড করলো, সেটাকে সে শুনলো, অনুধাবন করলো, তারপরে সে ফিডব্যাক দিল। এই শোনার জায়গাটাই যদি প্রথমে সমস্যাটা থাকে, সেটা কিভাবে বোঝা যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং তারপরে অ্যাডাল্ট বা প্রৌঢ়দের ক্ষেত্রে বা বৃদ্ধদের ক্ষেত্রে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আজকের দিনে দাঁড়িয়ে। কারণ হচ্ছে যে শ্রবণ যে ব্যাপার সেটা হচ্ছে হিডেন ডিসেবিলিটি। কারণ একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, কিন্তু সে বাচ্চা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না ওই মুহূর্তে কিন্তু বোঝা সম্ভব নয়। এবং বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে তো কথা বলতে শেখে না। যখন কথা বলতে শুরু করে সেটাও প্রথম 1 বছর বয়সে একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড, মা বা বাবা বা দাদা, এই একটা ওয়ার্ডের জায়গায় আসে। এবং দেখা যায় যে আরও পরে তখন হয়তো বাচ্চা কথা বলছে না, কিন্তু এই যে আওয়াজ মা বাবা সেটা হয়তো বলতে শুরু করেছে। দেখা যায় যে 2 বছর 2.5 বছর অনেক সময় বাচ্চা কথা বলছে না, তখন বাবা মারা হয়তো ডাক্তারের কাছে আসছেন বা বিশেষজ্ঞর কাছে আসছেন। তখন পরীক্ষা করে দেখা যাচ্ছে যে বাচ্চা কানে কম শুনছে। আমরা জানি আমাদের জীবনের প্রথম 3টে বছর সব থেকে ইম্পর্টেন্ট টু ডেভেলপ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় ক্রিটিক্যাল টাইম ফর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ যদি ল্যাঙ্গুয়েজ না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনের বহু জিনিসই থাকবে না। আমি যদি ভাবি যে ল্যাঙ্গুয়েজ মানে কি শুধু ইতিহাস ভূগোল, একদমই নয়। আমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই সেখানে লজিক, আমি যদি ভালো ম্যাথমেটিশিয়ান হতে চাই সেখানে লজিক, উইদাউট লজিক নাথিং ইজ পসিবল। তো ল্যাঙ্গুয়েজ একটা বড় চ্যাপ্টার। তো প্রথম 3 বছর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ বলেই যদি বাচ্চার সবারই প্রথমে মানে জন্মর পরেই
বাচ্চার শোনার সমস্যা আছে কি নেই এটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে সব থেকে ভালো। এই কারণেই সারা পৃথিবী জুড়ে ইউনিভার্সাল নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং প্রোগ্রাম চলে। মানে বাচ্চা জন্ম হবে, জন্মর পর ছুটির আগেই বাচ্চার হিয়ারিং স্ক্রিনিং ম্যান্ডেটারি, মানে করা হয়ে যাবে, করা হলে তাহলে সে ছুটি পাবে। আচ্ছা। এবং তাতে দেখা গেছে আমাদের যে এইখানে হয় না তা না, আমাদের এখানেও হয়, বাট সেটা হয়তো একদম কমপ্লিটলি ইউনিভার্সাল লেভেলে হয়তো হচ্ছে না, কিন্তু এটা হওয়া উচিত। কিন্তু প্রচুর দেশ আছে যেখানে কিন্তু ইউনিভার্সাল লেভেলেই হচ্ছে, মানে ইউনিভার্সাল নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং মেনে চলা হচ্ছে। আমাদের দেশে এটা কিন্তু, মানে আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমাদের দেশে এই জিনিসটা কিন্তু সচরাচর দেখাও যায় না, যে বাচ্চা সুস্থ হলো তাকে রাখার পরে ছেড়ে দেওয়া হলো, মা সুস্থ আছে, বাচ্চা সুস্থ আছে, তারপরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই যে স্ক্রিনিং ব্যাপারটা, এটা কিন্তু অনেক সময় হয় না বা জানতেও পারি না আমরা যে হয়েছে কিনা। এই জায়গাটা একটু আপনি যদি আলোকপাত করেন। হ্যাঁ, এখানে জয়েন্ট কমিটি অন ইনফ্যান্ট হিয়ারিং, সারা পৃথিবীর সব অনেক দেশ নিয়ে একটা কমিটি আছে, তো সেই কমিটি নিয়ে তারা একটা ডিসিশন নেন, তারা একটা গাইডলাইন দেন। আমাদের দেশে যে হচ্ছে না তা না, আমাদের দেশেও স্টার্ট হয়েছে, এবং সব থেকে বেশি এগিয়ে আছে হচ্ছে কেরালা এবং মহারাষ্ট্র। আচ্ছা। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গও কিন্তু আস্তে আস্তে অনেকটা আগের থেকে ভালো জায়গায় আসছে। এটা কি এইভাবে করা যায়, মানে ডাক্তারদের রিকোয়েস্ট করা যায় যে এটা স্ক্রিনিংটা করতে পারা যায়, নাকি ডাক্তার থেকে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে নিজেরাই করে, নাকি যদি পেশেন্ট পার্টি তারাই বলে যে এটাও স্ক্রিনিংটা করে দেওয়া উচিত? না, ইউনিভার্সাল নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং এমন একটা প্রসেস যেখানে পেরেন্টসকে বলার দরকার পড়বে না। ওটা সিস্টেমের মধ্যে একটা বাচ্চা জন্ম হয়েছে, তার মানে ও নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং করতে হবে, এবং হিয়ারিং স্ক্রিনিং করতে হবে। যদি ঠিক থাকে তাহলে খুব ভালো, যদি সমস্যা থাকে তাহলে রিচেকের জন্য 1 মাস পর আবার ফলো আপের জন্য ডাকতে হবে, এবং বাবা মাকে বুঝিয়ে দিতে হবে। এবং যদি কোনো বাবা মা দেখেন যে কোথাও হয়নি, তাহলে বাবা মার উচিত তার বাচ্চার ভালোর জন্য নিজ দায়িত্বে বিশেষজ্ঞর কাছে যাওয়া এবং নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং করিয়ে নেওয়া। আমি এই জায়গাটাতেই হাইলাইট করতে চাইছিলাম যে যাদের এই সমস্যা দেখা দিতে পারে, বা যাদের এই রকম ছোট বাচ্চা রয়েছে, বা হয়তো তারা জানেন না, এই আলোচনা থেকে যেটা উঠে এলো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা নিজের উদ্যোগেও চাইলে জানাতে পারেন ডাক্তারদের যে এই রকম সমস্যা বা স্ক্রিনিং করানো হয়েছে কিনা। হ্যাঁ, বলুন। এবং কেন গুরুত্বপূর্ণ, যে ধরুন আমি যদি জয়েন্ট কমিটি অন ইনফ্যান্ট হিয়ারিংয়ের যে জায়গাটা বলছিলাম, আগে এটা ছিল যে 1, 3 and 6, মানে প্রথম 1 মাসের মধ্যে বাচ্চার স্ক্রিনিং কমপ্লিট করে নিতে হবে, 3 মাসের মধ্যে তার ডায়াগনোসিস কমপ্লিট করতে হবে, এবং 6 মাসের মধ্যে ইন্টারভেনশন বা ম্যানেজমেন্ট স্টার্ট করে দিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে ওইটা 1, 2, 3-তে এসে গেছে, মানে বোঝা যাচ্ছে যে এটা কত গুরুত্বপূর্ণ। বাট আমরা এখন সেই 1, 3, 6-এর জায়গায় ঠিক করে পৌঁছাতে পারলাম না, যেখানে অন্যান্য দেশ 1, 2, 3-তে চলে এসছে। মানে প্রথম 1 মাসে স্ক্রিনিং, 2 মাসের মধ্যে ডায়াগনোসিস, এবং 3 মাসের মধ্যে ম্যানেজমেন্ট স্টার্ট। যদি আমরা এটা ফলো করতে পারি, তাহলে কোনো বাচ্চাই তো ধরুন বধির হয়ে জন্মাচ্ছে, সেটা তো আমাদের হাতে কিছু নেই, এটা হচ্ছে গড গিফটেড একটা জিনিস যে ও বধির হয়ে জন্মাচ্ছে। কিন্তু আমাদের হাতে যেটা আছে, সেটা ও যে বড় হয়ে কথা বলতে পারলো না, সেইটা আমাদের হাতে। যে আমরা যদি ঠিক করে 1, 2, 3 এই প্রোটোকল ফলো করতাম, বা 1, 3, 6 অ্যাটলিস্ট এই প্রোটোকল ফলো করতাম, তাহলে বাচ্চা যে কথা বলতে পারবে না সেটা কিন্তু নয়, সে আমি আপনার মতোই সুন্দর কথা বলতে পারবে। সেই টেকনোলজি আজকে চলে এসেছে। না শুনতে পায় তাও কথা বলতে পারবে, একদম। এইটা খুব গুরুত্বপূর্ণ। আরো একবার সবাইকে জানাচ্ছি, যদি মনে হয় যে বাচ্চা কথা বলতে পারছে না, এটা কিন্তু একেবারে অসম্ভব নয়। ডাক্তারবাবু যেটা বলছেন, সেই জায়গাটা কিন্তু আশার একটা আলো আমরা দেখতে পাচ্ছি। যে মানে আমরা যেটা ভাবি যে কেউ একজন, মানে খুব নর্মাল ভাষায়, যে কালা মানে ডেফ, মানে সে ডাম হবে, মানে সে বোবা হবে, এটা কিন্তু আজকের দিনে মিথ। এটা কোনোভাবেই আজকের দিনে মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা ডেফ হিসাবে জন্মগ্রহণ করেছে বা কালা হিসাবে জন্মগ্রহণ করেছে মানে সে বোবা হবে। আজকের দিনে যা টেকনোলজি আছে, সেই টেকনোলজিতে একটা বাচ্চাকে যদি প্রপারলি আইডেন্টিফাই করা হয়, প্রপার ডায়াগনোসিস করা হয়, এবং প্রপার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে একটা বাচ্চা আমি আপনার মতোই সুন্দর কথা বলতে পারে, নর্মাল স্কুলে পড়াশোনা করতে পারে, এবং সে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত প্রফেশন আছে সব প্রফেশনে তারা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে পারে।
এই জায়গায় কিন্তু তারা এইটা পৌঁছাতে একটা পারে। খুব আপনি গুরুত্বপূর্ণ জায়গাটা আলোচনা মধ্যে উঠে এলো যে সব আশাই শেষ নয়। মানে অনেকেই ভাবে যে একটা বাচ্চা যখন শুনতে পাচ্ছে না, হয়তো সে কথাও বলতে পারবে না, এই জায়গাটায় অনেকে হাল ছেড়ে দেয় বা যে নিয়তির যেটা পরিহাস যেটা বলে আমরা সচরাচর বলি। কিন্তু এক্ষেত্রেও আপনি যেটা বললেন যে এটাও কিন্তু সম্ভব, যদিও কোনো কারণে যে শ্রবণ ক্ষমতা নাও থাকে কথাটা বলতে পারবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাগুলো কিন্তু আপনারা যারা দেখছেন দর্শক বন্ধুরা তারাও হয়তো জানতে পারবেন বা বুঝতে পারবেন যে এই জায়গাটায় হাইলাইট করাটা ভীষণভাবে দরকার, যে ওই সময় থেকে কিন্তু স্ক্রিনিংয়ের যে ব্যাপারটা আছে সেটা থেকে শুরু করে যে কোথায় কোথায় সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্যে প্রথম 3 থেকে 4 মাসের মধ্যেই ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা দরকার এবং সেখান থেকে সলিউশনটাও কিন্তু আনা দরকার। হ্যাঁ, এছাড়াও হিয়ারিং লস আপনি যেটা এখন বলছিলেন সেটা বাচ্চাদের একটা নিউবর্ন লেভেলের কথা বললাম, কিন্তু হিয়ারিং লস তো শুধু বাচ্চাদের হয় না। আমরা কি জানি যত বয়স বাড়ে তত কানে শোনার সমস্যা বাড়ে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। যে বিভিন্ন ডব্লিউএইচও কি বলছে, ডব্লিউএইচও বলছে যে আজকের দিনে আমরা প্রচুর হেডফোন ইউজ করি। তো ডব্লিউএইচওর যে গাইডলাইন বলবো না, যে স্ট্যাটিস্টিক্স, সেখানে ডব্লিউএইচও বলছে যে আজকের দিনে সারা পৃথিবী জুড়ে 100 কোটি টিনেজার তারা খুব হাই রিস্ক জোনে আছে, যাদের কানের লস বা হিয়ারিং লস, শ্রবণ ক্ষমতা কমে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু আসছে, কারণ হেডফোন ইউজ করার জন্য। তো এটা ডব্লিউএইচও বলছে। প্লাস হচ্ছে অ্যাবভ 70 বছরের উপর যদি কারো বয়স হয়, প্রত্যেক 2 জনের মধ্যে একজনের কানে শোনার সমস্যা থাকেই থাকে, মানে 50%। অ্যাবাভ 60 প্রত্যেক 3 জনের মধ্যে একজনের কানে শোনার সমস্যা থাকেই থাকে, এগুলো স্টাডি বলছে। তো তার মানে প্রত্যেক 3 জন মানে অ্যারাউন্ড 33%। এবং আমরা বিভিন্ন স্টাডিতে দেখেছি যে একটা মানুষের যখন কানে শোনার সমস্যা শুরু হয় এবং যখন ওনারা আমাদের কাছে এসে পৌঁছান, তার মাঝের সময়টা 7 বছর। 7 বছর শুরু হওয়ার 7 বছর পর আমাদের কাছে এসে পৌঁছান। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই যে মানে অজানা জিনিসটা কতটা সময় লাগে মানুষের বুঝতে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা সাইলেন্ট ডিসঅর্ডার। আপনার অল্প শোনার সমস্যা আপনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন, আরও সমস্যা আরও অ্যাডজাস্ট করছেন, আরও সমস্যা আরও অ্যাডজাস্ট করছেন। এই করতে করতে 7 বছর লেগে যায় যখন আপনি আমার কাছে এসে পৌঁছবেন। মানে একজন শোনার সমস্যা উনি যখন আমাদের কাছে এসে পৌঁছন, তখন 7 বছর মাঝখানে অ্যাকচুয়ালি টাইম চলে যায়। এর ফলে যেটা হয়, আমাদের অডিটরি ডিপ্রাইভেশন হয়। ফলে আমরা যে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের জায়গায় পৌঁছাবো, সেটাও তখন অতটা ভালো আমরা আউটকাম বা আউটপুট সেটা কিন্তু আমরা দিতে পারি না। সেটা আমাদের খুব খারাপ লাগার জায়গা। হ্যাঁ, একটুখানি এই খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি আমাদের আলোচনাতে। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে আমাদের। এই বিরতির পরে আমরা আবার ফিরে আসবো। এই যে কথাগুলো বলছিলাম, যে প্রথমে আমরা শুরু করেছিলাম কমিউনিকেশন দিয়ে এবং তারপরে চলে গেলাম হিয়ারিংয়ে, সেখান থেকে আমরা আরও বিস্তারিত জায়গায় যাব। তবে একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, সঙ্গে থাকুন, খুব ইন্টারেস্টিং জায়গায় রয়েছেন। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।